হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আমার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের প্যারাবোলা বা অধিবৃত্ত এই চ্যাপ্টারের 8 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 13 নম্বর স্টার্ট করব। কারণ এর আগের পার্ট পর্যন্ত টোটাল অঙ্ক মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক 12 পর্যন্ত হয়ে গেছে। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ওকে, তো 13 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। তো 13 নম্বর অঙ্কটা বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের পিএন যে কোনো কোটি পিএন এর উপর অবস্থিত এম বিন্দু পিএনকে m/n অনুপাতে বিভক্ত করে এম বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। খুবই সহজ আছে, দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 13, ছবিটা দেখে নাও কেমন আছে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর ফর্মুলা হচ্ছে অধিবৃত্তর সমীকরণ। অধিবৃত্ত কেমন হবে দেখুন, দেখেছো তোটা। ওকে, এই বড় কথা হবে, তাহলে এটা কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। ওকে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এটা। তাহলে পিএন যে কোনো কোটি, পিএনটা হচ্ছে কোটি, ধরলাম এখান থেকে পিএন। ওকে, এটা হচ্ছে পিএন, এটা পি, এটা এন। তাহলে এর স্থানাঙ্ক ধরলাম, এর স্থানাঙ্কটা ধরলাম x1, 0, কারণ ওয়াই বরাবর কোনো স্থানাঙ্ক নেই। আর তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কী হবে দেখে নাও, x1 y1। ওকে, এবং এর মধ্যে যে কোনো একটা বিন্দু বলেছে কি, সেটা হচ্ছে এম একটা বিন্দু, এম একটা বিন্দু যার স্থানাঙ্ক ধরলাম h, কি, কারণ এর সঞ্চার এম বিন্দুর সঞ্চারপথ সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এম বিন্দুটি পিএন কোটিকে m/n অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এটা এম, এইটা এন, m/n অনুপাতে বিভক্ত করে। তাহলে এম বিন্দুর সঞ্চারপথের সমীকরণ কী হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখে দেবো, ধরি পি, এন এবং এম বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে পি বিন্দু স্থানাঙ্ক x1, y1, x1, 0 এবং এম হচ্ছে কি h, k। তাহলে যেহেতু এম বিন্দুটি পিএনকে m/n অনুপাতে বিভক্ত করে, তাহলে আমরা বলতে পারি h ইকুয়াল টু, তাহলে কি বলতে পারি দেখে নাও। তাহলে অতএব এখানে বলতে পারি এম বিন্দুটি পিএন কোটিকে m/n অনুপাতে বিভক্ত করে। ওকে, তাহলে অতএব বলতে পারি h ইকুয়াল টু, তাহলে কী দেখে নাও, h ইকুয়াল টু এর মানটা কত হবে, তাহলে m/x1। ভালো করে দেখে নাও, এর সঙ্গে এরকম যে কোনো একটা সরলরেখা ভালো করে দেখে নাও। এটা দিলাম x1, y1, হচ্ছে x2, y2 যদি হয়, আর যে কোনো একটা বিন্দুর ধরলাম এটা হচ্ছে x, y। ওকে, যদি m/n অনুপাতে বিভক্ত করে, তাহলে x ইকুয়াল টু কী হবে, m/x2, n/x1, তখন n/x1 প্লাস m/x2, ওকে, বাই m+n, এই দুটো যোগফল এটা হয়। ওকে, আর ওয়াইটা কী হবে, একইভাবে y ইকুয়াল টু n/y1 প্লাস m/y2 বাই m+n। এটা একটু মনে রাখবো। ওকে, এইভাবে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বা এই বিন্দুর মানগুলো বের করতে পারি। তাহলে এখানে অনুরূপ এখানে h কে আছে, তাহলে h ইকুয়াল টু কী হবে দেখো নাও, তাহলে m/x1 প্লাস n/x1। দেখে নাও, কোটি তো লম্ব আছে, তো লম্ব থাকার জন্য x, এখানে x কোনো পরিবর্তন হবে না, তাহলে x সেম থাকবে, yটা শুধু পরিবর্তন হবে। তাহলে m/x1 আর n/x2 x1 ডিভাইড বাই m+n। তাহলে বলতে পারি, তাহলে বা h ইকুয়াল টু, যদি x1 কমন নিই, m+n বাই m+n, তাহলে এটা কেটে যাবে, তাহলে h ইকুয়াল টু x1। তাহলে আমরা পেয়ে গেলাম h ইকুয়াল টু x1। এবং দ্বিতীয়টা দেখে নাও, k ইকুয়াল টু কী হবে, তাহলে k ইকুয়াল টু আমরা বলতে পারি একইভাবে m/0, y0 আছে, তাহলে m/0 প্লাস n/y1। ওকে, n/y1 ডিভাইড বাই m+n। তাহলে বলতে হয় তাহলে বা m
প্লাস এন ইন্টু কে ইকুয়াল টু এন ওয়াই ওয়ান। ওকে, এন ওয়াই ওয়ান। ওকে, এইটা তাহলে বা বলতে পারি আমরা এটা যে এম প্লাস এন বাই এন ইন্টু কে ইকুয়াল টু ওয়াই ওয়ান। ওকে, এটা পেয়েছে। এটা এখানে দেখে নাও, এই যে এটাকে আমি 1 নম্বর সমীকরণ বলছি। 1 নম্বর সমীকরণে x1 y1 বসাবো, দেখে নাও তাহলে কী হবে। যেহেতু এই বিন্দুটি কোথায় আছে, অধিবৃত্তের উপর অবস্থিত, দেখে নাও এই বিন্দুটা কোথায় আছে, অধিবৃত্তের অবস্থিত আছে। তাহলে পি বিন্দুটি, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, অধিবৃত্তটি পি বিন্দুগামী। দেখে নাও এই অধিবৃত্তটি কি পি বিন্দুগামী। তাহলে অতএব বলতে পারি y1 স্কোয়ার, y1 স্কোয়ার 4ax1। তাহলে বা y1 এর মান কি আছে, এইটা, তাই না, y1 এর মান হচ্ছে এইটা। তাহলে y1 এর মান যদি বসিয়ে দিই m প্লাস n বাই n তা ইন্টু কে, তার টোটালটার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x1 এর মান কি আছে, h। তাহলে h বসালাম। তাহলে বা এখানে কি আছে দেখে নাও, m প্লাস n তার হোল স্কোয়ার বাই n স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইকুয়াল টু 4ah। তাহলে বা বলতে পারি কি m প্লাস n তার হোল স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু nটা গুণ করে দিলাম 4n স্কোয়ার বা 4an স্কোয়ার h। তাহলে h আর k এর জায়গায় আমরা xy বসিয়ে দেবো। তাহলে অতএব m বিন্দুর সঞ্চার পথের সমীকরণ তাহলে কী দাঁড়াবে দেখে নাও, m প্লাস n তার হোল স্কোয়ার, কে এর জায়গায় y হবে, তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 4an স্কোয়ার x। এইটা তাহলে এখানে অ্যান্সারটা কী দিয়েছে দেখে নাও। তাহলে এখানে তো যদি অ্যান্সার দেয় কোশ্চেন নাম্বার কত, 13 আছে, তাই না, কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর কোশ্চেন, m প্লাস n এর হোল স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল টু 4an স্কোয়ার x। ওকে, তাহলে এখানে কত সহজভাবে আমরা এটা সমাধান করলাম। মেন হচ্ছে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো যে কোশ্চেনটা আমরা বলেছে কি, এর সঞ্চারপথ সমীকরণ নির্ণয় করতে হবে, m/n বলে দিচ্ছে। প্লাস আমরা প্রত্যেকটা h আর k এর মান বের করব। h আর k এর মান বেরিয়ে গেলে এবার দেখো যেহেতু x1 এবং h আর k মানটা কি x1 y1 আকারে বের করব। তারপরে এই পি বিন্দু যেহেতু এই অধিবৃত্তগামী বা অধিবৃত্তের উপর অবস্থিত আছে, তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 4ax এর জায়গায় আমি y1 স্কোয়ার ইকুয়াল টু 4ax1। তাহলে y1 আর x1 এর মান বসাবো, যেটা আছে সেটা হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর কোশ্চেনটা দেখে কি বলছে, প্রমাণ করো যে y স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির সঙ্গে অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দুর সংযোজক সরলরেখা দুটি পরস্পর লম্ব। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আমি কোশ্চেনটা ছবি এঁকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও কোশ্চেনটা কী বলতে চাইছি, দেখে নাও এখানে কী বের করতে হবে সেটা দেখে নাও, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, চিন্তার কোনো বিষয় নেই, খুবই ইজি আছে এটা। কোশ্চেন নাম্বার 15, ওকে, কোশ্চেন নাম্বার কত, 14, ওকে, কোশ্চেন নাম্বার 14 কী বলে দেখে নাও, y স্কোয়ার ইকুয়াল টু 4ax। ওকে, কোশ্চেন নাম্বার 14 অধিবৃত্ত সমীকরণ কী বলছে, y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটাকে আমি 1 নম্বর দিলাম। ওকে, তাহলে এর ছবিটা কেমন হবে দেখে নাও, এটা হচ্ছে অধিবৃত্ত, এটা আমি নাভি ধরলাম। তাহলে নাভি লম্বটা কি, ওকে, এটা হচ্ছে নাভি লম্ব, এটা এস। তাহলে নাভি স্থানাঙ্ক কি, যেহেতু 4ax আছে তাহলে নাভি স্থানাঙ্ক হচ্ছে কি a,0। তাহলে এইটা যদি a হয়, এটা তো a, তাহলে এখানটা হচ্ছে 2a, তাহলে এর উপরে বিন্দু স্থানাঙ্ক আমি ধরলাম এটাকে p। ওকে, এটাকে p ধরলাম, এটাকে q ধরলাম। ওকে, p q, তাহলে p বিন্দু স্থানাঙ্ক কত হবে দেখে নাও, a,2a, আর এ স্থানাঙ্ক a,-2a নিচের দিকে আছে। এবার নিয়ামক কোন দিকে থাকে, নিয়ামক এখানটা থাকবে, ঠিক কত দূরত্বে, এ দূরত্বে থাকবে। তাহলে এখানে যদি ছেদ বিন্দু ধরি, তাহলে ছেদ বিন্দুকে আমি ধরলাম m বিন্দু। ওকে, তাহলে এর স্থানাঙ্ক কত হবে,
তাহলে এটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু, এর সমীকরণ কি এক্স ইকুয়াল টু মাইনাস এ, তার মানে এখানে বলতে পারি কি এর স্থানাঙ্ক তাহলে কত হবে মাইনাস এ কমা 0, তাহলে এটা এম বিন্দু স্থানাঙ্ক। তাহলে আমরা নিয়ামক এখানে লিখলাম। এবার দেখো কি বলেছে কোশ্চেনটা, আর একবার দেখো কোশ্চেনটা বলছে কি প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটির সঙ্গে অক্ষ এবং নিয়ামকের ছেদ বিন্দু সংযোজক সরলরেখা, অর্থাৎ এখান থেকে এখানে সংযোগ সরলরেখা আর এখান থেকে ওকে এটা, তাহলে এই সরলরেখা আর এই সরলরেখা সংযোজক সরলরেখা কি বলছে সংযোজক সরলরেখা দুটি পরস্পর লম্ব, মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি দেখাতে হবে। তাহলে এখানে কি বলে দেখে নাও নিয়ামক আর অক্ষের ছেদ বিন্দু এইটা এই বিন্দু থেকে নাভিলম্বের সংযোগ সরলরেখা আর এই নাভিলম্ব সংযোগ সরলরেখা প্রান্ত বিন্দুর, তাহলে এই দুটো রেখা পরস্পর লম্ব প্রমাণ করতে হবে, তার মানে 90 ডিগ্রি হবে। তাহলে লম্ব আমরা কীভাবে প্রমাণ করে দেখে নাও, স্লোপ বের করব, তাহলে এর নতি আর এর নতি সেটা বের করব। তাহলে কী হয় প্রথম আমরা স্থানাঙ্ক লিখে নিই। 1 নম্বর আমরা এখান থেকে ডাইরেক্ট লিখে দেবো। 1 নম্বর সমীকরণের অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক a, 0, নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটি স্থানাঙ্ক নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক, সেটা কী হবে দেখে নাও, সেটা হচ্ছে কি a, 2a এবং a, -2, ওকে এটা। তাহলে এটা তো প্রান্ত বিন্দু স্থানাঙ্ক, এবং নিয়ামক আর নাভির অধিবৃত্তের অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক এবং নিয়ামক ও অধিবৃত্তের অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক -a, 0, ওকে। তাহলে আগে এগুলো লিখে নেবো যেগুলো দেওয়া আছে, ওকে। তাহলে এবার আমরা করবো কি, এবারে নতি বের করবো বা স্লোপ। তাহলে এখানে লিখবো কি পি এবং এম বিন্দুর সংযোজক সরল রেখার নতি, সেটাকে m1 ধরলাম। m1 ইকুয়াল টু হবে দেখুন, তাহলে এই দুটো বিন্দু স্থানাঙ্ক এটা জানি। তাহলে এর নতি কত হবে y1 - y2 বাই x1 - x2। তাহলে y1টা কি আছে দেখে নাও এইটা, তাহলে বলতে পারি y1 মানে 2a - 0, y1 - y2 ডিভাইড বাই x1 - x2, x1 হচ্ছে a মাইনাস অফ মাইনাস x1, এটা হচ্ছে x1 মাইনাস x2 হচ্ছে এইটা, তাহলে a মাইনাস অফ মাইনাস a, তার মানে কত হচ্ছে তাহলে বা m1 ইকুয়াল টু 2a বাই মাইনাস প্লাস a 2a, তাহলে কাটবে। তাহলে এখান থেকে বলতে পারি কি m1 ইকুয়াল টু 1। তাহলে দেখো না আমরা pm বিন্দু দুটি সংযোগ সরলরেখার নতি কত পেলাম m1 ইকুয়াল টু 1। ঠিক একইভাবে q এবং m বিন্দুর সংযোজক সরল রেখার নতি, সেটাকে m2 ধরছি, m2 ইকুয়াল টু, তাহলে এখান থেকে ধরবো y1 - y2 মানে -2a - 0, y1 - y2, ওকে। তারপরে x1 a
মাইনাস এক্স টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে মাইনাস অফ মাইনাস এ, তাহলে কত হচ্ছে মাইনাস টু এ বাই টু এ, আর টু এ কাটবে, তাহলে বা এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এর মাইনাস ওয়ান পেলাম। তাহলে এখানে যদি লিখি অতএব পিএম এবং কিউএম সরলরেখা দুটির নতির গুণফল কত হবে m1 ইন্টু m2 ইকুয়াল টু 1 ইন্টু মাইনাস ওয়ান, তাহলে বা m1 m2 ইকুয়াল টু মাইনাস ওয়ান। এবার দেখেন যখনই দুটো সরলরেখার, ভালো করে মনে রাখবে এটা সরলরেখা চ্যাপ্টার আমি এটা বলেছিলাম, যখনই দুটি সরলরেখার নতি বা স্লোপের গুণফল মাইনাস ওয়ান হবে তার মানে সরলরেখা দুটি পরস্পর কি লম্ব আছে। যখনই দুটি সরলরেখার নতি বা স্লোপের গুণফল মাইনাস ওয়ান হবে তার মানে দুটি সরলরেখা পরস্পর কি লম্ব আছে। তাহলে যেহেতু পিএম এবং কিউএম সরলরেখা দুটির নতির গুণফল মাইনাস ওয়ান এসছে, তাহলে বলতে পারি কি অতএব পিএম লম্ব কিউএম, তাহলে বলতে পারি অতএব পিএম এবং কিউএম সরলরেখা দুটি পরস্পর লম্ব, ব্যাস প্রুভড। এটাই প্রমাণ করতে বলেছে, দেখে না কোশ্চেনে এটাই প্রমাণ করতে বলেছে। কোশ্চেনটা কী বলেছে দেখে নাও, যে প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির সঙ্গে অক্ষ নিয়ামকের ছেদন সংযোজক সরলরেখা দুটির পরস্পর লম্ব। তাই এটা পরস্পর লম্ব হয়ে গেছে, তাহলে এটাই প্রমাণিত। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। লাস্ট সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কটা কী আছে দেখে নাও। 15 নম্বর কোশ্চেনটা কী বলছে, পি কিউ রেখাংশ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের একটি জ্যা পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ হলে ওকে দেখাও যে পি কিউ এর মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ 5y স্কোয়ার ইকুয়াল টু 18ax। এটাও খুব সহজ আছে, দেখে নাও। এটাও ছবি আঁকতে হবে, ছবি না আঁকলে তোমরা বুঝতে পারবে না। দেখে নাও এই ছবিটা কেমন হবে, খুবই ইজি কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 15, তাহলে কি অধিবৃত্তের সমীকরণ কি আছে দেখে নাও, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে এর অধিবৃত্তের সমীকরণ কী হবে দেখে নাও, ওকে এইটা এর নাভি আর এখানটা নিয়ামক। তাহলে এখানে একটা জ্যা আছে, ওকে একটা জ্যা আছে ধরলাম, এটা কিউ এইটা পি, এর স্থানাঙ্ক হচ্ছে কি x1, y1, আর এর স্থানাঙ্ক হচ্ছে দিলাম x2, y2। এর মধ্যবিন্দু স্থানাঙ্ক সেটা m ধরলাম, এর স্থানাঙ্ক হচ্ছে কি h, k। বোঝা গেল ব্যাপারটা কি? তাহলে এখানে লিখে নেবো, এটা ধরি পি কিউ পি ও কিউ জ্যা এর স্থানাঙ্ক পি হচ্ছে কি x2, y2 ও x1, y1, এবং এই জ্যায়ের মধ্যবিন্দু এম এর স্থানাঙ্ক h, k। ওকে h, আমরা লিখে নিলাম। তাহলে h, k হলো। তাহলে যেহেতু দেখে নাও এখানে আমরা দেখি, আচ্ছা আমরা প্রথমে এই মধ্যবিন্দু h এর মানটা বের করব। তাহলে h এর মান কী হবে, তাহলে অতএব h ইকুয়াল টু কী হবে দেখে নাও, তাহলে x1 প্লাস x2 বাই 2, ওকে x1 x2 বাই 2, কারণ এটা মধ্যবিন্দু, তাহলে এর মধ্যবিন্দু এই দুটো যোগফল বাই 2, তাহলে বা 2h ইকুয়াল টু x1 প্লাস x2, এটাকে 1 নম্বর দিলাম, এবং k ইকুয়াল টু y1 প্লাস y2 বাই 2, তাহলে বা 2k ইকুয়াল টু, বা আমি এখানটায় এটা না রেখে আমি একটা কাজ করছি, বা k ইকুয়াল টু
y1 প্লাস y1 বাই 2। এবার y1 2y1, ওকে, এটা হচ্ছে 2y1 বাই 2। এবার 2y1 হলো কেন? কারণ কোশ্চেনে বলে দিয়েছি এর কোটিটা এখানে যদি টানি, এটা যদি y1 হয় তাহলে এটা হচ্ছে 2y1। বলে যে পি এর কোটি কিউ এর দ্বিগুণ, কোশ্চেনে দেখানো বলে দিয়েছে। তার মানে y1 আমি যদি y2 বলি, এটা যদি y2 বলি, এটা যদি আমি y2 বলি, y2 ইকুয়াল টু 2y1, y2 ইকুয়াল টু 2y, তাহলে বলবো পাশে লিখব কি, যেহেতু y2 ইকুয়াল টু 2y1। এবার দেখাবো, ওকে, এবার পাশে দেখিয়ে দেবে যেহেতু y2 ইকুয়াল টু 2y1। ব্যাস, এবার দেখে নাও কীভাবে সমাধান হবে এটা। তাহলে এখানে কি বলতে পারি, তাহলে বা 2k ইকুয়াল টু 2 একে 3y1, তাহলে বা 2k বাই 3 ইকুয়াল টু y1, এটাকে 2 দিলাম। তাহলে আমরা এখানে y1 পেলাম, এটাও h এখানে পেয়ে গেলাম। ওকে, তাহলে এই দুটো সমীকরণ পেলাম। আবার দেখে নাও কিউ আর পি বিন্দুটা হচ্ছে কি এই অধিবৃত্তের উপর অবস্থিত। তাহলে আমরা বলতে পারি কি, তাহলে এখানটা আমরা বলতে পারি আবার y স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তটি পি এবং কিউ বিন্দুগামী, অর্থাৎ আমরা বলতে পারি কি y1 স্কোয়ার ইকুয়াল টু 4ax1 এবং y2 স্কোয়ার ইকুয়াল টু 4ax2, এটাকে 3, এটাকে 4 করছে। ওকে, এটা 3, এটা 4। তাহলে আমরা যদি এটা দুটোকে যোগ করে দিই তাহলে কী হবে, তাহলে 3 প্লাস 4 করিয়ে পাই 3 প্লাস 4 করিয়ে পাই, অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ যোগ করিয়ে পাই। আর যোগ করলে কী হবে দেখে নাও, তাহলে y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার ইকুয়াল টু 4ax1 প্লাস 4ax2। তাহলে y2 মানে কি 2y1, তাহলে এখানে বলতে পারি তাহলে বা y1 স্কোয়ার প্লাস 2y1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a যদি কমন নিই x1 প্লাস x2। এখানে কি প্রমাণ করতে বলে দেখে নাও, এখানে প্রমাণ করতে হবে কি 5y স্কোয়ার ইকুয়াল টু 18 pq এর মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ। যে এম এর সঞ্চার পথ সমীকরণটা কি 5y স্কোয়ার ইকুয়াল টু 18ax, 5y স্কোয়ার ইকুয়াল টু 18ax, এটা প্রমাণ করতে হবে। ওকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে কি এই pq এর মধ্যবিন্দু যে m আছে তার সঞ্চার পথটা সমীকরণ হবে কি 5y স্কোয়ার ইকুয়াল টু 18ax, এই বিন্দু সঞ্চার পথটা হবে। ওকে, এটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা পেয়েছি দেখে নাও। এবার এখানটা কী করে সমাধান করবো দেখে নাও, খুবই সহজ, একদম প্রায় আমার কাজ কমপ্লিট হয়ে গেছে দেখে নাও, আর একটুনি বাকি আছে। কি করব, তাহলে বা এখানে দেখুন কত হচ্ছে 2 স্কোয়ার করলে 4 হয়ে যায়, তাই না? তা 4 একে 5, 5y1 স্কোয়ার, ভালো করে দেখে নাও 2y1 স্কোয়ার আছে, তাহলে 4y1 স্কোয়ার, 4 আর এখানে y1 স্কোয়ার, তাহলে 5y1 স্কোয়ার ইকুয়াল টু 4ax1 প্লাস x2। আচ্ছা, y1 এর মান কি পেয়েছি 2k বাই 3, তাহলে বা বলতে পারি কি 5 ইন্টু 2k বাই 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x1 প্লাস x2 মান কত পেয়েছি দেখো 2h, তাহলে এটা 2h। ওকে, 2h দেখে নাও, x1 প্লাস x2 মান যা পেয়েছি সেটা বসিয়ে দিলাম, আর y1 এর মান যা আছে 2k বাই 3 সেটা বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে বা বলতে পারি কি 5 ইন্টু 4k স্কোয়ার, ওকে 4k স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 4a ইন্টু 2h। দেখে নাও ঠিক আছে কি 4k স্কোয়ার 3 3 9 হচ্ছে। তাহলে এখানে দেখে নাও এই 4 কেটে যাবে। ওকে, তাহলে কেটে গেলে কী হচ্ছে দেখে নাও, তাহলে বা বলতে পারি 5k স্কোয়ার ইকুয়াল টু 9 আর 2, 9 দুগুণে 18, 18ah, ব্যাস হয়ে গেল। কে ওয়াই আর এইচ কে এক্স হয়ে গেল। তাহলে লিখব কি অতএব, তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব এম বিন্দুর
সঞ্চার পথের সমীকরণ, সেটা কি 5y² = 18ax। ওকে, প্রুভড। তা দেখে নাও অঙ্কটা কত সহজ ছিল। মেনে যে কনসেপ্টটা, তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কোশ্চেনে কী চেয়েছে, কী বের করতে হবে। সেই জন্য এই বিশেষ করে অধিবৃত্ত চ্যাপ্টার যতটা অঙ্ক চেষ্টা করো ছবি আঁকা, ছবিটা আঁকলে খুব সহজে তোমার বুঝতে পারা যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তা দেখে নাও আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে 3টে অঙ্ক বাকি ছিল সেটা কমপ্লিট করে দিলাম। কেমন লাগলো, বুঝতে পারলে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটি চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।